jungle. কমেডি টাইপের স্টোরি, প্রচুর হাসার এলিমেন্ট আছে। এটা পড়ে আমাদের হাসি পাওয়াটাই বাধ্য, তাই না? এমন এমন ক্যারেক্টারগুলো আছে যেগুলো সম্বন্ধে বললে আমাদের হাসি পাবে। এখানে যে মেন দুটো ক্যারেক্টার আছে তার মধ্যে কে কে আছে? আরাম আর মুরাদ, তাই তো? আরাম আর মুরাদ হচ্ছে দুজন ভাই, দুজন কাজিন ওরা। তো এই দুজন এই কাজিনের উপর বেস করে গোটা স্টোরিটা। তারা একটা ঘোড়াকে চোর করে মানে চুরি করে নিয়ে আসছিল, আর একজন ভাইকে সকাল সকাল ডেকে নিয়ে সে ঘোড়াতে রাইড করতে নিয়ে গেছিল। অনেক দিন যাওয়ার পরে যে মালিক সে একদিন দেখে ফেলছিল, কিন্তু সেদিন কিছু বলেনি। আলটিমেটলি ওরা রিয়েলাইজ করার পরে ভয়ের চোটে ঘোড়াটাকে ও বাড়িতে দিয়ে আসছিল। আর তার মাঝখানে আর একটা ক্যারেক্টার কে ছিল ইম্পর্টেন্ট? আঙ্কেল খসরু, যে অনেকটা কমেডিয়ান টাইপের ক্যারেক্টার, একটা অদ্ভুত ক্যারেক্টার। তার জীবনে কোনো টেনশন নাই, মানে ওর নিজের লোক, নিজের মা বাবা বা কেউ যদি মা হয় তার কোনো টেনশন হবে না। ওর বাড়িঘর পুড়ে যাচ্ছে সেটা বলতে আসে, তাও বিন্দাস, কোনো চাপ না নিয়ে বলছে ইট ইজ নো হার্ম, পে নো অ্যাটেনশন টু ইট। মানে এতটাই হচ্ছে কেয়ারলেস ক্যারেক্টার বোঝা যাবে। আমরা সামারিটা ভালো করে পড়েই তারা ভালো বুঝতে পারবে। দেখো হচ্ছে ওয়ান মর্নিং অ্যারাউন্ড ডন, মানে একদিন হচ্ছে সকালবেলায় ভোর সময়, ভোরের দিকে, when Aram was 9 years old, তো আরামের বয়স কত ছিল? 9 বছর বয়স ছিল। হচ্ছে আরাম one morning around dawn, when Aram was 9 years old, his fun-spirited cousin Murad tapped on his window. Tap মানে আওয়াজ করা। ওর কাজিন কি নাম? মুরাদ। কি করলো? জানালা ধাক্কা দিচ্ছিল সকাল সকাল ভোরে। when Aram looked out of the window, যখন ফট করে তাকালো জানালা দেখে আসছে, দেখি কে ডাকছে সকাল সকাল। ওই আরাম লুক আউট দ্য উইন্ডো, আরাম করছিল। আরামকে আরাম করতে দিল না। কে? ওর কাজিন মুরাদ। ওকে ঘুম ভোরে ডিস্টার্ব করলো। এবার আরাম থেকে উঠলো, আরামে ঘুমাচ্ছিল। উঠে গিয়ে জানলা করে দেখলো কে ডাকছে। কি দেখতে পেলো সে? হিজ কাজিন মুরাদ ওয়াজ সিটিং অন এ বিউটিফুল হোয়াইট হর্স, একটা সাদা ঘোড়া, তার উপরে বসে আছে। কে? ও কাজিন মুরাদ। And Murad asked Aram to come down quickly if he wanted to ride the horse. ওকে মুরাদ কি বললো? তুমি যদি চাও ঘোড়ার মধ্যে তুমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসো, নেমে আসো। And Aram stood there in utter and disbelief মানে বিশ্বাস করতে পারছিল না সে। আরাম যে দৃশ্য দেখলো যে ওর কাজিন মুরাদ একটা সুন্দর সাদা ঘোড়াকে নিয়ে আসছে, সেখানে বসে আছে, ও বিশ্বাস করতে পারছে না এটাকে আমি সত্যি আদৌ দেখছি নাকি আমি স্বপ্ন দেখছি। কারণ ওদের ফ্যামিলির মতো মানুষের ঘোড়া কেনা চারটেখানি কথা না। ওরা গরিব বংশের ছিল, দে আর অনেস্ট। ওদের ফ্যামিলির ট্রাইবের নাম কি ছিল? গার্গলিয়ান ফ্যামিলি ওয়াজ নোন ফর হোয়াট? নোন ফর অনেস্টি। তারা এতটাই অনেস্ট, তাদের ফ্যামিলিকে এক ডাকে সবাই চিনে বিকজ অফ দ্য অনেস্টি। কখনো কারো চুরি করেনি, কখনো তারা খারাপ পাচ্ছে, কারো টাকা তারা মারেনি। তাই এত অনেস্ট ফ্যামিলির পক্ষে, আর ওদের তো ওদের ইনকামও সেরকম নেই, তাহলে ওই ঘোড়াটা কোত্থেকে আসলো? এই ঘোড়াটা কোত্থেকে আসলো সেটা ছিল ওদের মেন কোশ্চেন। সে আরাম বুঝতে পারছিল না যে কাজী মুরাদ ঘোড়াটা কোত্থেকে নিয়ে আসছিল। সেই সময় while his family and his whole tribe suffered from poverty, their hallmark was honesty. ওদের ফ্যামিলি যদি গরিব ছিল এবং পভার্টি স্ট্রাইকিং ছিল, তারপরে ওদের কিছু না পপুলার ছিল যে অনেস্ট, কখনো চুরি করতো না ওরা, কখনো কাউকে টাকা মারেনি কারো, অনেস্ট ছিল ওরা। আচ্ছা, the whole Gargalian tribe was known for the honesty for many centuries. অনেক বছর, 100 বছর ধরে ওদের ফ্যামিলি এর জন্য পপুলার। They were proud, honest and justice oriented. The proud মানে ওরা নিজের এই অনেস্টি নিজেরা প্রাউড ফিল করে যে আমরা কখনো কারো তো টাকা মারিনি, আমরা হচ্ছে নিজেকে, সেজন্য ওরা প্রাউড ফিল করে বিকজ অফ দ্য অনেস্টি। And they were justice oriented মানে কখনো ইনজাস্টিস কাজ করে না। They always support the justice. The whole Gargalian tribe was known for the honesty. But given their financial conditions, there was no way Murad could have stolen their horse. তাই একদিকে আরাম ভাবছে যে আমাদের মতো যে ফ্যামিলির যা গরিব কন্ডিশন, পভার্টি আমাদের, এই অবস্থা তো আমরা তো ঘোড়াকের মতো টাকা আমাদের নেই। আর একদিকে কি ভাবছে যে আমাদের ফ্যামিলি কি জন্য আমরা পপুলার, অনেস্টের জন্য। আমাদের ফ্যামিলি কোনো টাকা দিকে কিছু চুরি করবে ভাবতে পারে না কোনো জিনিস। তাহলে মুরাদ ঘোড়াটা আনলো কোত্থেকে? এটা হচ্ছে কোশ্চেন ওদের কাছে, এটা হচ্ছে আসল কোশ্চেন আরামের কাছে। এটা বুঝতে হয়। তাই সে ডিসবিলিভ ছিল, বিশ্বাস করতে পারছে না কি দেখছি আমি, আদৌ সত্যি নাকি ভুল দেখছি আমি।
সেই সময় আরাম ফেল্ট বোথ ফ্রাইটেন্ড অ্যান্ড ডিলাইটেড অ্যাট দ্য সিচুয়েশন। দেখো এই জন্য আরাম হচ্ছে একদিকে একটু কষ্টার ভয় পাচ্ছে যে হয়তো আমার কাজিন মদটা নিশ্চয়ই চুরি করে নিয়ে আসছে, ভয় পাচ্ছে। আরেকদিকে কি পাচ্ছে? মনে আনন্দ, ঘোড়া দেখছে, ঘোড়াতে চড়তে পারবে সে, তার জীবনে একটা ইচ্ছা পূর্ণ হবে, ঘোড়া উঠবে সে। কিন্তু তার মনের মধ্যে কনফিউশন, মানে কমপ্লিট কাজ করছে, আমি ঘোড়াতে উঠবো কিন্তু ঘোড়াটাকে চুরি করে নিয়ে তো আবার, কিন্তু এবার এদিকে লোভ সামলাতে পারছে না আবার ঘোড়াতে ওঠার, তাহলে মনের মধ্যে করে একদিকে ভয় পাচ্ছে ফ্রাইটেন্ড, আর এদিকে আবার ডিলাইটেড আনন্দ, দুই কাজ করছে। এবার কোনটাকে সে তার মনের মধ্যে কোনটাকে সে জয় করবে, কোন ফিলিংসটা? আমাদের মানুষের মনের মধ্যে হয় না কোনো কাজ করতে গেলে দূরে আমাদের একটা সত্তা, মানে ব্যক্তি সত্তা, ইনার একটা জিনিস কনসাস কাজ করে, যাবো কি যাবো না। কোনো ধরো বন্ধু বললো চল আজকে ক্লাসটা বাঙ্ক করি, একটু আড্ডা মারি গিয়ে, তো ওই ধরো কোনো স্যার বা ম্যামের ক্লাস হতে বোরিং মনে হয়, খুব ক্লাস করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, তো কোনো বন্ধু বলো চল আজকে ক্লাস করতে হবে না, চল আজকে কি বাঙ্ক পারি। মন বলছে হ্যাঁ, মানে তোমার মন কি বলছে? মন বলছে হ্যাঁ সত্যি কাজটা বোরিং মনে হচ্ছে, আজকে এবার কাজটা করবো না, বাঙ্ক পারি। আবার ব্রেন বলছে না, কাজ বাঙ্ক মারা ঠিক হবে না, এটা তো ঠিক না ব্যাপারটা। তাহলে মাইন্ড আর ব্রেনের মধ্যে কি হবে? ফাইট হবে। কে জিতবে? কে জিতে সবসময়? আমাদের মনে একটা কথা বলছে আর ব্রেন ব্রেন একটা কথা বলছে, সবসময় কোনটা জিতে? যারা বেশি ইমোশনাল, যারা বেশি আবেগপ্রবণ, তারা সবসময় আবেগ দিয়ে কাজ করে, তাদের হার্ট জিতে বেশি, তারা হার্টের মনের কথা শোনে, তারা ব্রেনকে ওভাবে চাপা দিয়ে ধর চুপ করতে বেশি বুঝিস, মন বলছে আমি যাবোই সেখানে। আমাদের একটু ব্রেন চালাক, তারা সহজে যাদেরকে আবেগ দিয়ে, মানে ইমোশনাল ফুল যারা হয় না, তারা কিন্তু আবেগ দিয়ে ভাবে, তারা ব্রেন দিয়ে ভাবে না ঠিক আছে ভাব কিন্তু যাবো না, গায়ে ক্লাসটা বাদ মিস হয়ে যাবে, তারা ব্রেন দিয়ে ভাবে। আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে এরকম অনেক সিচুয়েশন তোমরা ফেস করবা জীবনে, যখন মাইন্ড আর ব্রেন দুটার মধ্যে ফাইট হবে, তখন তোমার ডিসিশন তোমাদেরকে বুদ্ধি দিতে, তখন সবসময় ব্রেন দিয়ে ভাববা। আবেগ দিয়ে, মাইন্ড বা হার্ট দিয়ে কোনো ডিসিশনকে চুজ করা ভালো, কিন্তু কাজ সবসময় ব্রেন দিয়ে করা উচিত। আবেগ দিয়ে, আবেগ ইমোশন থাকা ভালো, কিন্তু আবেগ দিয়ে কাজ করার ভুল বেশি হয়, কারণ মানুষ তো আবেগে বেশি ভুল করে না, ইমোশনে বেশি ভুল করে। আবার ইমোশন তো অনেক ভালো কাজও করা যায়, স্পিরিট হওয়া যায়, এনার্জি হওয়া যায়, কিন্তু ব্রেন সবসময় ভালো মন্দ দুটো বিচার করে, ব্রেন সবসময় সঠিক কথাই বলে। আবেগ দিয়ে মানুষ ভালো কাজও করতে পারে খুব, আবার খারাপ কাজও করতে পারে খুব। এখানে আরামের মনের মধ্যেও একদিকে ও ব্রেন বলছে না আমাদের ফ্যামিলি তো চুরি করতে পারে না, তাহলে এইটা ও কি করে নিয়ে আসলো ঘোড়াটাকে, আমাদের তো টাকা পয়সা নেই ঘোড়া কেনার জন্য। ওদিকে মন বলছে যাবো নাকি, এত ঘোড়াটাকে লোভ হচ্ছে, রাইড করবো সাদা সুন্দর ঘোড়াটার উপরে, দ্যাট ইজ ওর ইমোশন কাজ করছে। ক্লিয়ার না বলতে পারলাম? তখন আলটিমেটলি কি ইমোশন এখানে জিতে গেছে, এখানে আর ব্রেন কাজ করতে পারে না, ইমোশন হচ্ছে ও বের হয়ে গেল বাইরে। বলছে হি এনগেজড হিমসেলফ ইন থটস, চিন্তা করতে লাগলো, ট্রাইং টু জাস্টিফাই মোরালস অ্যাকশনস, মনের মধ্যে দেখো জাস্টিফাই করলো, আর ঠিক আছে মদ যে কাজটা করলো নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে, না ঠিক আছে আনছে তো, ও তো চুরি করে নিশ্চয়ই নিয়ে আসছে, দিয়ে আসবে ঠিক যায়, কিচ্ছু হবে না। নিজের কাজটা সাকসেসফুল করার জন্য নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে, নিজেকে নিজে বোকা বানাচ্ছে, নিজে মানে ব্রেনকে বোকা বানাচ্ছে, তুই বেশি বুঝিস, কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না, যাই ঘুরে আসে, নিজেকে বোকা বানাচ্ছে, সে আলটিমেটলি বের হয়ে গেল। আচ্ছা, অ্যান্ড হচ্ছে ট্রাইং টু জাস্টিফাই হিজ মোস্ট কাইন্ড অ্যাকশন, হি রিজনড দ্যাট স্টিলিং এ হর্স ফর এ রাইড ওয়াজ নট দ্য সেম অ্যাজ স্টিলিং সামথিং হচ্ছে ভ্যালুয়েবল অ্যাজ মানি। সে নিজের মনকে শান্ত করার জন্য কি বললো, যে কারো টাকা চুরি করা সেটা আলাদা জিনিস, আর কারো ঘোড়া নিয়ে এসে সেটাকে চড়বো, রাইড করবো, এটাকে চুরি করা যাবে না। নিজেকে সান্ত্বনা দিচ্ছি, নিজে যে কাজটা করবে তার সাপোর্টে কি জাস্টিফিকেশন দিচ্ছি, নিজের মনকে, দেখেন নিজের মনে একটু খরকা লাগছিল, অন্য কাউকে জাস্টিফিকেশন দিচ্ছে, নিজে জাস্টিফিকেশন দিচ্ছে যে এটাকে তো চুরি করা বলবে না, এটা তো চুরি করা নেই, টাকা চুরি করা নেই, তো এটা ঘোড়া নিয়ে আসছে কারো, আবার না দিয়ে আসবে, তা আমরা একটু চড়তে ক্ষতি কি, মিনটা বুঝবো আগে। অ্যান্ড ইট ওয়াজ নট স্টিলিং অ্যাট অল, গিভেন হাউ ক্রেজি মুরাদ অ্যান্ড আরাম were about horses, it would be considered stealing if they offered to sell the horse. যদি ওরা ঘোড়াটাকে অন্য কারোর কাছে বিক্রি করে দেয় তবে এটাকে চুরি করা বলবে, আমাদের ঘরে বিক্রি করবো না, ঘোড়াটাকে নিয়ে আসছে একটু চালাবো, আনন্দ নেবো, মজা নেবো, এটাকে চুরি করা বলে না, কিন্তু এটা চুরি করা বলবে, তাই এটাকে চুরি করা বলা যাবে না। নিজে জাস্টিফিকেশন দিচ্ছে, নিজের মনকে জাস্টিফিকেশন দিচ্ছে। It was something they would never do. He leaped down to the yard, মানে বাড়ির সামনে জানলাতে লাফ দিয়ে বাইরে বের হলো, and
both went riding, দুয়ে রাইডিং করতে চলে গেল সেই হোয়াইট হর্সে করে করে। The horse went very fast and Murad started singing loudly, almost roaring. মানে আওয়াজ, অত প্রফেশনাল সিঙ্গার না, মানে মনে আনন্দ যখন হয় গান করছে, গানটা এখানে রোড মনে হচ্ছে, গর্জন করছে, জোরে গলা ফাটা গান করছে। কে শুনতে যাবে গলা ভালো না খারাপ, মনে আনন্দটা এক্সপ্রেস করছে। দুই ভাই গান করতে করতে দুজন ঘোড়ার মধ্যে চলছে। আরাম টেল আস অ্যাবাউট হিজ কাজির মুরাদ। আরাম আমাদের ওর কাজির মুরাদ কেমন তার সম্বন্ধে বলেছে। লাইক ইন এভরি ফ্যামিলি, মুরাদ ওয়াজ কনসিডার্ড টু বি ভেরি ন্যাচারাল ডিসেন্ডেন্ট অফ এ ক্রেজি স্ট্রিক ইন দেয়ার ট্রাইব, আঙ্কেল খসরো। নিউ ক্যারেক্টার আঙ্কেল খসরো বলছে প্রত্যেকটা ফ্যামিলিতে যেমন একজন কি থাকে, একজন একটু পাগল টাইপের একটা মানুষ থাকে, একটা পাগল ভবনের একটা অদ্ভুত ক্যারেক্টার মানুষ থাকে, ক্রেজি টাইপের। তা আমাদের ফ্যামিলিতে ওর জেনারেশনের মধ্যে কেজি পার্সেন্টটা কে? মুরাদ। আগের জেনারেশনে কে ছিল? আঙ্কেল খসরো। আঙ্কেল খসরোর সমস্ত ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স কে পেয়েছে? মুরাদ। সেটা কে বলছে আমাদেরকে? আরাম বলছে যে আঙ্কেল খসরো যে আমাদের আগের জেনারেশন, সে যেরকম ক্রেজি টাইপের অদ্ভুত ক্যারেক্টার, সেম কোয়ালিটি পেয়েছে আমাদের মধ্যে, জেনারেশনের মধ্যে মুরাদ পেয়েছে। Although Murad was considered to be the descendant of Uncle Khosrow, his father Jorab, Jorab কে? মুরাদের বাবার নাম। Jorab was nothing but a practical man by nature. মানুষ বাবা মার কোয়ালিটি পায় ছেলেমেয়েরা, কিন্তু মুরাদের বাবা যে বাবার নাম জোরাব, ওর বাবার কোয়ালিটি একটাও পায় না। বাবা অনেক প্র্যাকটিক্যাল, ভালো, অনেক ক্রেজি টাইপের না, কিন্তু এখানে মুরাদ ওর বাবার ক্যারেক্টার না পেয়ে ওর আঙ্কেল খসরো ক্যারেক্টার গুলো পেয়েছে। তাই সে was nothing but a practical man. Uncle Khosrow was a man of furious temper. আঙ্কেল খসরো কেমন? শান্তশিষ্ট নাকি রাগী? আঙ্কেল খসরো ভীষণ রাগী, ক্রেজি, ফিউরিয়াস, মানে শর্ট টেম্পার্ড। আঙ্কেল খসরো was a furious in nature, temper, short tempered and a crazy person. অদ্ভুত তার ব্যবহার কথাগুলো শুনলে বুঝতে পারবে। And he would stop people from saying anything by just roaring at them. ও সবাইকে কথা বলতে আসলে সবাইকে থামায় দেয়, নিজে কথা বলে বেশি। আর কথা বলার ভাগ আছে, কথাটা রোর মনে হয় গর্জন করছে। কথা বলতে আমার শান্তশিষ্ট কথা বলে, ওর কাছে কথা বলাটা কিসে সমান, মানে রোর গর্জন করছে। ওর সাথে কথা বলে কারো শান্তি নাই, ও কারো কথা শুনে ও নিজের কথা শুনতে হবে শুধু ওর কথা। আচ্ছা, এটা গেল। And he বলছে his classic response to any situation was to tell the person concerned not to bother about it. সে যে কোনো একটা ক্লাসিক লাইন আছে, কি লাইন? ক্লাসিক ডায়লগটা কি? It is no harm, pay no attention to it. ও জীবনে যত বড় সমস্যা পড়ুক না কেন, ওর সামনে যে কেউ কোনো সমস্যা নিয়ে আসুক না কেন, ও রিল্যাক্স থাকে, কোনো চাপ নেয় না। পরীক্ষা কম পাচ্ছে কি হয়েছে? বিন্দাস। পে নো অ্যাটেনশন টু ইট, ইট ইজ নো হার্ম। পরীক্ষা দেওয়া খারাপ, ফেল করছে তো কি হয়েছে? ইট ইজ নো হার্ম, পে নো অ্যাটেনশন টু ইট। আঙ্কেল খসরো এটা হচ্ছে সেম ডায়লগ। ওর কাছে যে যাবে কেন, হাজার সমস্যা আসলে সে একই উত্তর দিত, কি? ইট ইজ নো হার্ম, পে নো অ্যাটেনশন টু ইট। এখন ব্যাপার না, আরে চাপ নিতে হবে না, সে যত বড় সিরিয়াস হোক কেন হোক না কেন, সে রিল্যাক্স থাকতো। আচ্ছা, কোনো অদ্ভুত একটা ক্যারেক্টার। It was so happened that Uncle Khosrow was son Arak. আরকের নিউ ক্যারেক্টার, আরক হচ্ছে আঙ্কেল খসরোর ছেলে। তাহলে মেন ক্যারেক্টার আমরা কারা পাচ্ছি দেখো। প্রথমে আরাম পেলাম, ও কাজিন মুরাদ যে ঘোড়াটাকে নিয়ে আসছিল, আরাম যে ঘুমাচ্ছিল, আরাম করে ঘুমাচ্ছিল। নাম্বার 3 কে ছিল? আঙ্কেল খসরো। আঙ্কেল খসরো কে ছিল? মুরাদ বা কাজিনের ওই আঙ্কেল ছিল। মুরাদ বা হচ্ছে আরামের কাজিন ছিল, মানে সরি হচ্ছে আরাম আর মুরাদের আঙ্কেল ছিল আঙ্কেল খসরো। সে ইজ এ ক্রেজি পার্সন। এবার মুরাদের বাবার নাম কে ছিল? আরক নাকি? না, কি নাম ছিল বাবার নাম? জোরাব। মুরাদের বাবার নাম ছিল জোরাব। মুরাদ ওর বাবার মতো হয়নি, সম্পূর্ণ কাকা আঙ্কেল খসরোর মতো হয়েছে, ক্রেজি টাইপের। আঙ্কেল খসরোর নিজের ছেলে আরক, সে আমার বাবার মতো হয়নি, ও নর্মাল মানুষই হয়েছে, অত ক্রেজি টাইপের হয়নি। আরক নাম। 5টা একটা এখান থেকে বললাম আমরা। আচ্ছা, আরকও পড়লাম এটা আমরা। হ্যাঁ, আরক ওয়েন রানিং টু হিজ ফাদার ইন দ্য, একটা এক্সাম্পল দিয়েছে। একদিন কি হয়েছে, একটা এক্সাম্পল দেখো। আঙ্কেল খসরো কতটা পাগল ধরনের মানুষ, ক্রেজি, এটা এক্সাম্পল দেখো। একদিন আঙ্কেল খসরো একটা সেলুনের মধ্যে গেছিল, সে চুল দাড়ি কাটার জন্য গিয়েছিল। ওয়েন তার ছেলে আরক ওয়েন টু দ্য সেলুন ইন হুইচ হিজ ফাদার ওয়াজ গন, তাই তো ওখানে গিয়েছিল। ও গিয়ে তখন কি বললো ওখানে গিয়ে?
ওর ছেলে বাবাকে গিয়ে বললো যে বাবা, বলছে দেয়ার হাউস ইজ অন ফায়ার, দেয়ার হাউস ওয়াজ অন ফায়ার, ওদের বাড়িতে আগুন ধরেছে। এই কথা শুনলে কোন লোক চেয়ারের মধ্যে চুপচাপ থাকতে পারে, তো আরামের দায় কাটাতে পারে? সবাই চেয়ার থেকে লাফ দিয়ে দূরে বাড়ি চলে আসবে বাড়িটাকে বাঁচানোর জন্য। তাই তো নর্মাল মানুষ বিহেভিয়ার হওয়া উচিত। কিন্তু এ তো অদ্ভুত পাগল, এ তো নর্মাল মানুষ ব্যবহার করবে না। এ কি করলো? এই চেয়ার মধ্যে রিল্যাক্সে আছে। আঙ্কল খুসরো সিম্পলি রোড অ্যাডিসন তার ছেলেকে ধাওয়া দিয়ে বললো, টেলিং হিম আপ টু পে নো অ্যাটেনশন টু ইট, ইট ইজ নো হার্ম, পে নো অ্যাটেনশন টু ইট। আরে কি হয়েছে, চাপ দিতে হবে না, বাইরে পড়ে যাক, শেষ হয়ে যাক, কিচ্ছু হবে না। সে ছিল অদ্ভুত এরকম স্বভাবের। কম শোনো বেশি ভালো করে। হি কুড মুরাদ আস্কস আরাম টু গেট ডাউন, এবার মুরাদ বললো আরামকে যে তুমি নামো, আমি উঠবো। হি ওয়ান্টেড টু রাইড দ্য হর্স অ্যালোন। প্রথমে মুরাদ বললো যে আরাম তুমি নামো, আমি একা চালাবো। আরাম বলল ঠিক আছে, কন্ডিশন একটাই, তুমি একা ঘোড়াটাকে চালানোর পরে কিন্তু আমাকেও ঘোড়াটাকে একা চালাতে দিতে হবে। এই কন্ডিশনে রাজি থাকলে তবে ঘোড়া থেকে নামবো। প্রথমে রাজি হচ্ছিল না সে, তো আলটিমেটলি সে রাজি হলো এবং সে বললো ঠিক আছে আমি চালাবো, তারপর তুই যদি চালাতে পারিস একা চালাবি, আমার কোনো সমস্যা নেই বলে আরাম ঘোড়া থেকে নেমে পড়লো। মুরাদ এবার ঘোড়াটাকে রাইড করতে শুরু করলো। মুরাদ rode the horse across the field over an irrigation bridge and returned 5 minutes later, 5 মিনিট পরে ঘুরে আসলো। and completely drenched in sweat, রোদ পড়ে গেছিল, রোদে এত দুঃখ হয়েছে, ঘেমে গেছে, ঘেমে টেমে স্নান করে ফেলেছে একদম। তারপর সে নামার পরে হি গট অফ দ্য হর্স, ঘোড়া থেকে নামলো and asked আরাম টু রাইড দ্য হর্স, বলে আরাম যা, তুই তোর যা, আরাম যা, জিলে আপনি জিন্দিগি, তাই না? আর এক টার্ন, আরাম উঠলে ঘোড়া তো একা চালাবে, রাইড করবে, ঘোড়া তো নড়ছে না। ঘোড়া তো মুরাদের সঙ্গে চেনা পরিচিত হয়ে গেছিল, তাই ও তো সহজ যাচ্ছিল, কিন্তু আরাম তো ঘোড়া যাচ্ছে না, ইট ওয়াজ মুভিং, নড়ছিল না। হি ফেল, তার ভয় লাগছে যে ঘোড়া যদি ওকে ফেললে দেয় কোথাও, ভয় পায়, হি ওয়াজ স্কেয়ার্ড। মুরাদ ইনস্ট্রাক্টেড হিম টু কিক ইনটু দ্য হর্সেস মাসেল। মুরাদ বলল আরে গাধা, পা দিয়ে ওই পায়ের উপরে মাসেলে লাথি মারতে হয়, তবে ওইটা ঘোড়াটা কিক মারলে তবেই ঘোড়াটা স্টার্ট হবে, রানিং শুরু করবে। The horse began to run করা শুরু করলো and আরাম did not know how to guide it, আরাম জানে না কি করে গাইড করতে, তো ফার্স্ট টাইম জানে না। Instead of running across the field, the horse ran into the vineyard of Dikran, Holabian and started leaping over the vines. জমির মাঝখানে না গিয়ে যে ভিনিয়ার্ড যে খেয়ে তার মাঝখানে যাওয়া শুরু করলো। কার? ডিক্রান হালবিয়ানের যে ভিনিয়ার্ড ছিল তা যাওয়া শুরু করলো, মানে সব নষ্ট করে দিচ্ছে ফসলগুলো। এবার কেউ যদি বাইক চালাতে না পারে, তাকে বাইকের মধ্যে বসা দিলাম, স্টার্ট দিচ্ছে যা, তো ও কি জীবন তো ওখানে শেষ। লাস্ট কি বলছে, আফটার গোয়িং ওভার 7 ভাইন্স ক্রস করলো কে? হচ্ছে আরাম। আরাম ফেল অফ দ্য হর্স, তারপরে আরাম ফট করে ঘর থেকে পড়ে গেল, বিকজ হি ওয়াজ নট প্রফেশনাল, না, হি নট ইউজড টু ইট। অ্যান্ড দ্য হর্স কন্টিনিউড রানিং, ঘোড়া তো দৌড়াচ্ছে, ঘোড়া সে বোঝাচ্ছে না, ওখানে পড়ে চিৎপাটাং হয়ে পড়ে আছে, কিন্তু ঘোড়া কিন্তু নাই, ঘোড়া কিন্তু চলে গেছে ওখানে। মুরাদ এন্ড আরাম ওয়েন্ট ডিফারেন্ট ওয়েজ। এবার মুরাদ আর আরাম দুজন খুঁজতে লাগলো ঘোড়া কোথায় গেল, একদিকে আরাম একদিকে মুরাদ খুঁজতে লাগলো হচ্ছে কোথায় গেল, ঠিক আছে। মুরাদ এন্ড আরাম ওয়েন্ট ডিফারেন্ট ওয়েজ লুকিং অন ফর ইট এন্ড দ্য ফর্মার রিটার্নড হাফ অ্যান আওয়ার লেটার উইথ দ্য হর্স। তারপর হচ্ছে মুরাদ হাফ ঘন্টা খোঁড়ার পরে ঘোড়াটা খুঁজে পেল, তারপর নিয়ে আসলো। আরাম ডিসকভার্ড দ্যাট মুরাদ হ্যাড বিন রাইডিং দ্য হর্স ফর কোয়াইট সাম টাইম। অনেক কিছু কথা বলার পর আরাম রিয়েলাইজ করলো যে মুরাদ এটা আজকে আনে নেই ঘোড়াটা, এটা মুরাদ অনেক দিন ধরে ঘোড়াটাকে কাছে রেখেছিল, তাই অন্য ঘোড়াটাকে চালাতে চালাতে মুরাদ প্রফেশনাল হয়ে গেছে, তাই মুরাদ খুব সহজে ঘোড়াটা চালাতে পারে। তার মানে চুরিটা অনেকদিন আগে করেছিল, আজকে আনে নেই শুধু, কিন্তু আমাকে মিথ্যা তো বলছে আজকে নিয়ে আসছে। ক্লিয়ার না? তার মানে মুরাদ কিন্তু ঘোড়াটাকে অনেকদিন আগে প্রতিদিন সকালে প্র্যাকটিস করতো, তাই এখন সে প্রফেশনাল হয়ে গেছে, তাই ঘোড়ার কথা শুনে আরাম তো ফার্স্ট টাইম তো কথা শুনে তাই পড়ে গেছিল। But when asked about it, Murad only asked Aram to remember that they started riding the horse that morning. যখনই আরাম জিজ্ঞাসা করলো মুরাদকে যে তুই নিশ্চয়ই ঘোড়াটাকে অনেকদিন আগে নিয়ে আসছিস তাই না? মুরাদ বলল না আজকে নিয়ে আস, সকালে আজকে নিয়ে আসিস, তুই এত ভালো কি করে চালাস? একদিনে কেউ ভালো বাইক চালাতে পারে? পড়ে যাবে। তাহলে ও মুরাদ এত ভালো ঘোড়া চালাচ্ছে, ঘোড়া সুন্দর, ও পড়লো না, নিশ্চয় অনেকদিন আগে নিয়ে আসছে। মুরাদ ওকে মুখে না বললো, কিন্তু অ্যাকচুয়ালি বুঝে গেল যে অনেকদিন আগে নিয়ে আসছে। আচ্ছা,
He informed Aram that it was not easy to get the horse to behave nicely in the beginning, but he had an understanding with the horses. Murad explained that Aram would be able to understand horses when he reached 13 years of age. Murad বলল এত সহজ না, অনেক সময় লাগে, অনেক এক্সপেরিয়েন্স হওয়ার পরেই তুমি ঘোড়াটাকে তুমি তোমার মতো করে চালাতে পারবা। আমাকে বললো তোমার বয়স যখন 13 ইয়ার্স হয়ে যাবে তারপর তুমি ঘোড়াটাকে তখন তোমার ঘোড়া তোমার কথা শুনবে, তখন ঘোড়া তুমি পড়ে যাবা না। আচ্ছা, আঙ্কেল খসরু কেম টু আরাম হাউস। একদিন আঙ্কেল খসরু আরামের বাড়িতে আসলো। দ্যাট প্রতিদিন বিকালবেলায় ফর কফি খাওয়ার জন্য, কফি অ্যান্ড সিগারেটস অ্যান্ড স্যাট দেয়ার রিমেম্বারিং দ্য ওল্ড কান্ট্রি। এবার গল্প করছে, আরামের মার সঙ্গে গল্প করছে। ওদের অ্যাকচুয়ালি ওদের গ্রামের পুরনো অনেক দূরে ছিল অন্য কোথাও বাড়িটা। দে হ্যাড টু মাইগ্রেটেড, তাদেরকে ওদের পুরনো বাড়ি ছেড়ে এখানে চলে আসতে হয়েছে। তা হয় না, দেখবো অনেক সময় পুরনো লোকরা হয় ইস আমাদের ওখানে কত আগে ভালো ছিলাম, এগুলো আমরা গল্প করি। তাই আরামের বাড়িতে এসে আরামের মার সঙ্গে আঙ্কেল খসরু ওদের পুরনো বাড়ি ব্যাপারে ওরা গল্প করছিল। সে সময় এ ফার্মার নেম, সে সময় ফট করে আরামের বাড়িতে কে আসলো? যখন আঙ্কেল খসরু গল্প করছে আরামের বাড়িতে, জন বাইরে বলে একজন ফার্মার আরামের বাড়িতে আসলো। এসে বললো, কথা বলতে বলতে বললো, জানো আমার একটা ঘোড়া ছিল, সাদা ঘোড়া, ওটা হারিয়ে গেছে অনেকদিন আগে, খুঁজে পাচ্ছি না। I have lost my white horse. It was stolen 1 month ago. 1 মাস আগে ঘোড়া হারিয়ে গেছে। And he was still not able to find it. এখনো খুঁজে পাইনি। As usual, Uncle Khosrow told him not to bother about it. Uncle Khosrow শুনে বলছে, ঘোড়া হারিয়ে কি হয়েছে? It is no harm. Pay no attention to it. চিন্তা করতে হবে না, ওর বড় কোনো ক্ষতি হয়নি। ও তো একই ডায়লগ আঙ্কেল খসরু এটা বললো। সেই সময় জন বাইরে talked about his plight. He could not operate his saddle without the horses and his left leg hurt. বলছে ও আমার পায়ে ব্যথা, আমি বেশি হাঁটতে পারছি না। ও আগে তো ঘোড়াকে মেনলি ঘোড়া গাড়িটা বেশি পপুলার ছিল, যে আমার জিনিসপত্রগুলো আমি যেতে পারছি না, ঘোড়া না থাকার জন্য আমি ঘোড়া গাড়িটা ইউজ করতে পারছি না, কথাটা বললো। সেই সময় the horse had cost him 60 hours. বলছে তো এটা মনে হয় এটা ইম্পর্টেন্ট। ঘোড়াটা কিন্তু কত টাকা লেগেছিল জন বাইরের? $60। 4 টাকার কথা না, তার কষ্ট তো হওয়া স্বাভাবিক। এই কথা শোনার পরে আঙ্কেল খসরু মাথা গরম হয়ে গেছে। আঙ্কেল খসরু বলছে এই টাকা নেই, এত কথা বলে, ও থাকবো না এখানে। ও চ্যাপ করে চলে আসলো, বলছে পে নো অ্যাটেনশন টু ইট, ইটস নো হার্ম। এত টেনশন গেছে, ঘোড়া হারিয়েছে, $60 গেছে গেছে, ও তো কোনো চাপ না কোনো জিনিস, ওখান থেকে চলে আসলো, কথা ভালো লাগছে না, চলে আসলো। এবং যাওয়ার সময় দরজাটা জোরে ধাক্কা দিল, একটা হয় না রাগের ছিল, দরজা জোরে ধাক্কা দিয়ে আমরা ঠাস করে উঠে দরজাটা সেম হলো। আরাম সব শুনছিল পাশের রুম থেকে। আরাম থেকে প্ল্যানটা বুঝে গেল, তার মানে মুরাদ 1 মাস ধরে ঘোড়াটাকে চালাচ্ছে, এই সেই ঘোড়া। আর যে আমাকে বললো ওনাকে আজকে সকালে নিয়ে আসছে, ভব মারছে আমাকে। ও 1 মাস ধরে ঘোড়াটাকে একা চালাচ্ছিল, ও সব বুঝে গেছে আর এটা জন বাইরেই ঘোড়া হবে, ক্লিয়ার না? আচ্ছা, এবার আরাম দৌড়ে গেল কার কাছে? ও ভাই মুরাদের কাছে, এটা বলার জন্য। আচ্ছা, আরাম ran to Murad and hearing about this, সবকিছু বললো যে জয় মুরাদ ওদের বাড়িতে এসেছিল, কি কথা বলছে না বলছে, 1 মাস আগে ঘোড়া হারিয়ে গেছে, সব বললো ওর ভাইকে। When he had learned to ride properly, Murad told him that it would take him at least a year to learn riding the horse. তখন আরাম বললো ঘোড়াটা কিন্তু কাউকে দেওয়া যাবে না, ঘোড়াটাকে আরো 1 মাস রাখতে হবে। ও বললো যতদিন না পর্যন্ত আমি ঘোড়াটা তোমার মতো চালানো শিখবো, ঘোড়া কিন্তু ফিরিয়ে দেওয়া যাবে না। তুমি 1 মাস ধরে ঘোড়াটাকে চুপি রাখছো আর আমাকে এখন একদিনে শুধু সান্ত্বনা পুরস্কার দিচ্ছ, ওটা হবে না। দরকার তখন মুরাদ বললো যে তোমার প্রপারলি ঘোড়া চালানো শিখতে 1 বছর লেগে যাবে। তো আমার দরকার হলে 1 বছর রাখতে হবে তোর কাছে, আমি 1 বছর শিখবো, তারপর ঘোড়াটাকে দিয়ে আসতে হবে, আগে ফিরিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, Murad did not want to keep the horse that long and decided that they would return the horse after 6 months. 1 বছর একটু বেশি চাপ হয়ে যায়, ধরপড়ে গেলে আর চুরি করলে একটু বুঝে চুরি করতে হবে না, এতটা কষ্ট দেওয়া ঠিক না লোকটাকে। তো 1 বছর না 6 মাস দিল, 6 মাস রাখবো, 6 মাসে তুই শিখে নিস, 6 মাস পরে আবার দিয়ে আসবো। And they took the horse for a ride every morning for 2 weeks. তা প্রতিদিন সকাল বিন্দাস 2 ভাই ঘোড়া যাচ্ছে, এরকম 2 সপ্তাহ চললো, 2 উইকস চললো, কোনো সমস্যা নাই, ভালো কথা। There seemed to be no improvement in Aram's riding. 2 মাস শেখার পরেও আরামের রাইডিং কোনো ইম্প্রুভ হচ্ছে না, একই রকম যাচ্ছে, এখনো চালাতে শিখে নাই।
ওয়ান মর্নিং একদিন সকালবেলায় ওরা ঘোড়া যাওয়ার সময়, ঘোড়া নিয়ে যাওয়ার সময় কার সঙ্গে দেখা হলো ফট করে? জন বাইরো, যে ফার্মারটা যার ঘোড়া হারিয়েছে তার সঙ্গে দেখা রাস্তায়, ফেস টু ফেস। কাজ শেষ। এবার মুরাদ বলছে, মুরাদ ওয়ান্টেড টু টক টু ফার্মার। চালাক কে বেশি, মুরাদ না আরাম? কে স্মার্ট বেশি? মুরাদ আমাকে বললো, তুই একটা কথা বলবি না, লেট মি হ্যান্ডেল ইট, আমি সব কথা বলবো। তুই একটা কথা বলবি না, আমি জন বাইরোর সঙ্গে কথা বলবো, কারণ তুই বলে উল্টো সব বলে দিবি, ধরা পড়ে যাবো। আমি সব হ্যান্ডেল করে নি, তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না, ঠিক আছে? যখন কথা বললো, মুরাদ ওয়ান্টেড টু টক টু দ্য ফার্মার সেইং হি হ্যাড এ ওয়ে উইথ ফার্মার্স। সে বললো, আরে আমি সবার সঙ্গে কথা বলতে পারি, আমি যেমন ঘরদের সঙ্গে আমার একটা ব্যাপার আছে, আমি ফার্মারদের সঙ্গে আমার ব্যাপার আছে, ওর পাখিদের সঙ্গে ব্যাপার ছিল। পাখিদেরকে কি খাওয়াচ্ছিল না, একটা ইনজোর পাখিকে এসে সুস্থ করছিল। ও বলছে পাখিদের সাথে আলাদা একটা তার একটা ফ্রেন্ডশিপ আছে, ও সবার সাথে ফ্রেন্ডশিপ, পাখি, ঘোড়া, ফার্মার, চালাক চতুর ছেলে, সবার সঙ্গে হ্যান্ডেল ডিল করতে পারে। আচ্ছা, কথা বলার পরে জন বাইরো ওখান থেকে চলে গেল। জন বাইরো ঘোড়াটাকে ভালো করে অবজার্ভ করলো, দেখলো ও সন্দেহ হলো, এটা তো আমার ঘোড়ার মতো মনে হচ্ছে। তারপর সে বললো, আচ্ছা, তো মদ বললো, না না, এটা তো আমার ঘোড়া না, আমার ঘোড়া যদি নাও হয় তাহলে নিশ্চয় আমার ঘোড়া এটা কি হবে? হামশাকল, মানে কি ডুপ্লিকেট, হয় না? টুইন্স হয় যে। বলো আচ্ছা, আমার ঘোড়া না হলে এটা তাহলে নিশ্চয়ই টুইন্স হবে, অর্থাৎ আমি যে ঘোড়াটা আমার যেটা হারিয়ে গেছে তা এটা টুইন্স, তাই দেখতে একই রকম, মুখ টুক দাঁত সব একরকম। ওর মনের মধ্যে কিন্তু বুঝতে পেরেছিল, কিন্তু ও যেহেতু আলাম আর মুরাদ কি ওর চেনাশোনা ফ্যামিলির ছেলেরা, আর ওদের ফ্যামিলি কি জন্য পপুলার? অনেস্টির জন্য। তাও ভাবতে পারেনি এরা চুরি করতে পারে, বা বুঝলেও ওদেরটা ছেড়ে দিয়েছিল, চান্স দিয়েছিল যে তোরা বাড়িতে গিয়ে ভদ্র মতো ঘোড়াটাকে দিয়ে যাস। আমি আচ্ছা ছেড়ে আমি কিছু বললাম না। দুটা কারণ হতে পারে, এক নম্বর ও বিশ্বাস করতে পারেনি এরা চুরি করতে পারে, বিকজ দে আর নোন ফর দ্য অনেস্টি, দ্য গার্গালেন ফ্যামিলি। সেকেন্ড, মেবি সে বুঝতে পেরেছিল, বাট সে ওদেরকে লজ্জা ফেলতে চায়নি। এরা নিজের লোক না, লজ্জা পেলে ফ্যামিলি কেমন ভাববে, সবাই ভাববে এই ফ্যামিলিটা রানতাম, এরকম বদনাম হয়ে যাবে। তাই সে চান্স দিয়ে চুপচাপ চলে আসে, ভাবছিল এরা নিশ্চয়ই একা দিয়ে যায় বাড়িতে। জন বাইরো বললো, আমি ঘোড়ার দাঁতটা দেখবো। বল ঠিক আছে, ও না করলে তো, না করলে কি সন্দেহ বেশি করবে, কেমন দেখতে দিচ্ছে না? দেখবে অনেক গরু আছে, গরু বলো ঘোড়া বলো, এদের দাঁত দেখে বয়স মনে গেস করা যায়, মেবি নট শিওর, আমি দাঁত দেখে না বয়স বা কিছু চেনা যায়। তো দেখলো ভাবে চেক করদিন আমার ঘোড়া কিনা, চেক করার পরে বললো এটা তো মনে হচ্ছে আমারই। জন বাইরো ইনফর্ম মুরাদ দ্যাট হি উড হ্যাভ definitely claimed that the horse is to be his if he did not know about their family reputation for honesty. সে বললো, আমি শিওর এটা আমারই ঘোড়া, আমি 200% শিওর ঘোড়া আমারই, কিন্তু আমি জানি তোমার ফ্যামিলি খুব অনেস্ট, তোমার ট্রাইব গার্গালেন ফ্যামিলি ইজ নোন ফর দ্য অনেস্টি। তাই আমি তাই এটা মানতে পারছি না যেটা আমার ঘোড়া, আমার মনে হচ্ছে 200% আমারই ঘোড়া, কিন্তু আমার আমি এটা নিজেকে মানাতে পারছি না যে তোমরা চুরি করতে পারো, কারণ তোমরা ফ্যামিলি এই জন্য পপুলার না, তোমরা একটা রেপুটেড ফ্যামিলি। ক্লিয়ার? নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায় আরাম এন্ড মুরাদ টুক দ্য হর্স ব্যাক টু জন বাইরোস। আমার মুরাদ তো দিনই বুঝে গেছে, ভাই আমাদের লাস্ট বাঁচার সুযোগ দিয়েছে, এখন যদি ঘোড়াটাকে না দিয়ে আসি তাহলে কিন্তু এরপরে সত্যি আমাদের রেপুটেশন মতো ভাববেন না, আমাদের বাড়িতে জানিয়ে দেবে বা লোকে জানিয়ে দেবে যে আমরা চুরি করেছি। তাই সুযোগ যখন পেয়েছে একটা, আর দেরি না করে আজকে রাতের মধ্যে এটাকে পাস করতে হবে, ওই জন বাইরোর ফার্মে দিয়ে আসতে হবে। ওই রাতে আরাম আর মুরাদ took the horse back to John Byros. The same afternoon, John Byro came to Aram's house in his sorrow. Sorrow বলতে গেলে ঘোড়ার যে গাড়িটা বোঝায়, হর্স ক্যারিজেস বোঝায়। ওদিন বিকাল বেলায় যেদিন সকাল সকাল ঘোড়াটা দিয়ে আসছিল, ওই ঘোড়াটা গাড়িটা নিয়ে সুন্দরভাবে ওদের বাড়িতে চলে আসছে জন বাইরো আনন্দ সহকারে। And shows his found horse to আরামের মাকে বললো, দেখো তোকে আমি ঘোড়াটা খুঁজে পেয়েছি। এটা লজ্জা দেওয়া বলেন এটাকে, ওর মা তো জানে না, কিন্তু যে চার্জ দিয়েছিল ছেলেগুলো বুঝে গেছিল এই সুযোগ যদি আমি কাজে না লাগাই তাহলে কিন্তু পরে আমাদের অসম্মান হতে পারে। তাই নিয়ে আসলো, এবার ওরা খুশিতে নিয়ে আসলো। জন বাইরো এসে আরামের মাকে বললো, আমি আমার ঘোড়াটা খুঁজে পেয়েছি কালকে, অ্যান্ড কে জন্য আমার ফার্ম হাউসের মধ্যে ঘোড়াটাকে দেখি সকাল সকাল বেঁধে দিয়ে গেছে, খুঁজে পেয়েছি। He informs Aram's mother that the horse is so stronger and more well-tempered than before. একটা ভালো কথা বললো, কি বললো? যে ঘোড়াটাকে আমি সকাল সকাল পেয়েছি এতদিন পরে, 1 মাস পরে পেলাম, 1-1.5 মাস পরে পেলাম, কিন্তু একটা জিনিস আমার ভালো হয়েছে কি, যবে থেকে ঘোড়াটা আমি সকাল থেকে পেয়েছি, ঘোড়াটা আগের থেকে অনেক
গুড টেম্পার হয়ে গেছে, আগের মতো ভালো খারাপ ব্যবহার করে না আমার সঙ্গে, এখন গুড টেম্পার হয়ে গেছে, আগের মতো ইল টেম্পার না, প্লাস আগের থেকে অনেক বেশি কি শক্তিশালী স্ট্রঙ্গার হয়ে গেছে। কি মনে হয় এটা কেন হয়েছে? ঘোড়াটা আগের থেকে স্ট্রং এবং ইল টেম্পার যে ছিল না, এখন মানে গুড টেম্পার হয়ে গেছে বা স্ট্রং কেন হয়েছে? হওয়ার তো কথা না, কারণ সে তো মালিকের ছেড়ে অন্য লোক নিয়ে চলে গেছে। মালিক ছিল, তারপরেও 1.5 মাস পরে আগের থেকে ভালো কি করে হলো? ওর বিহেভিয়ারটা কেন ভালো হলো বা ওর স্ট্রেংথ কেন বাড়লো? কি মনে হয়? এই যে আরাম মোরাদ যত নিয়ে আসুক, মোরাদ তো বললাম সব পশুতে ভালোবাসতো না। ওই আমরা দেখছেন স্টোরির মধ্যে একটা পাখি, সে ইনজিওর ছিল, পাখিটাকে খাওয়াচ্ছিল, জল খাওয়াচ্ছিল, চেষ্টা কর। অর্থাৎ হি হ্যাজ, যে বলে আই নো দ্য ওয়ে টু ডিল উইথ দিস। সে পাখিকে ভালোবাসে, অ্যানিমেলদের ভালোবাসে, তাই সে ঘোড়াটাকে ভালোবাসতো। যদিও সে 1.5 মাস চুপি চুপি রেখেছিল নিজের মানে আনন্দটাকে ফিল আপ করা, এনজয় করার জন্য, ঘোরার জন্য, বা 1.5 মাস কিন্তু ঘোড়াটাকে সে অনেক কিছু ভালোবাসছিল, কেয়ার করছিল, প্রপার খাওয়াটাও দিয়েছিল, এর জন্য ঘোড়া গুড টেম্পার্ড হয়ে গেছে, প্লাস ভালো ভালো খাওয়া পেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে। তাহলে এটা একটা বেনিফিট ছিল। আলটিমেটলি ঘোড়াটা জন ব্যারো পেয়ে গেল। আর এটাই হচ্ছে নাম স্টোরিটার, দ্য সামার অফ দ্য বিউটিফুল হোয়াইট হর্স। নাম কি? সামারের সময় স্টোরি লেখা, গরম হয়েছে, ঘেমে গেছিল যেতে যেতে, সামার, হোয়াইট হর্স সুন্দর, তার নাম সামার অফ দ্য বিউটিফুল হোয়াইট হর্স।